এটি হলো বেনান মোটর রেল। 19 দশকের প্রথম দিকের একটি ট্রেন যা পদার্থ বিজ্ঞানের নিয়মকে অমান্য করে তৈরি করা হয়েছিল। এটি এমন একটি বিশেষ ট্রেন যে ট্রেনটি শুধুমাত্র একটি লেনে চলতে পারত। শুধু তাই নয়, এই ট্রেনটি চালানোর জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হতো না। এটি ছিল একটি বাস্তব উদ্ভাবন এবং এটির উদ্ভাবন ছিল লুই বেনান 1910 সালে সাধারণ জনগণের কাছে উন্মোচন করেছিলেন। ধারণাটি ছিল দুটি লেনের পরিবর্তে কেবলমাত্র একটি লেনে চলবে এই ট্রেনটি, সেই সাথে অনেক দ্রুত চলবে এবং রেলওয়েও তৈরি করতে অনেক সহজ হবে, সেই সাথে খরচ অনেক কম হবে। এক লেনের রাস্তার কারণে ট্রেনগুলো খুব সহজে বাঁক নিতে পারত এবং অন্যদিকে দুই লেনের রাস্তার কারণে ট্রেনগুলো বাঁক নেওয়ার সময় উল্টে যেত এবং এই রেলওয়ে তৈরি করতে ডাবল লেনের রাস্তার অর্ধেক উপাদান প্রয়োজন হতো। মনোরেলের পরিবর্তে আজ আমরা ঝুলন্ত ট্রেনের সাথে পরিচিত, যদিও এটি দেখতে কিছুটা আইক্যাসি। এটি ডিজাইনের দ্বারা খুবই স্থিতিশীল ছিল। ট্রেনের কেন্দ্রস্থলে একটি জাইরোস্কোপ লাগানো হয়েছে, যার কারণে ট্রেনটি কাত হতো না। এটি ছিল প্রকৌশলের একটি মন ছুঁয়ে যাওয়ার মতন অংশ, বিশেষ করে 1910 সালের জন্য। কিন্তু এটি আসলে কিভাবে কাজ করে, এই নকশাটি কতটা চতুর ছিল তা দেখানোর চেষ্টা করছি। কিন্তু এখানে ঠিক কি হচ্ছে তা বোঝার জন্য আমাদের জাইরোস্কোপ সম্পর্কে কিছুটা জানতে হবে। মূল বিষয় হলো, আপনি যদি একটি ডিস্ককে দ্রুত ঘোরান তাহলে এর কৌণিক ভরবেগ পুরোপুরি স্থিতিশীল থাকার চেষ্টা করে। আপনি যদি এদিক ওদিক কাত করার চেষ্টা করেন, এটি উলম্ব অক্ষের উপরে ঘুরতে শুরু করে। এটিকে প্রেসেশন বলা হয়। কিন্তু যদি আমরা এটিকে কাত করার পরিবর্তে আমরা এটিকে প্রক্রিয়াকরণ করি, এটি আসলে ডিস্ককে বিপরীত দিকে কাত করে। এই কারণে একটি গাইরো সর্বদা ভারসাম্যের দিকে ফিরে যাওয়ার পথ খুঁজে বের করার চেষ্টা করে। বেনান এটিকে তার ট্রেনের ভারসাম্য বজায় রাখার চাবিকাঠি হিসেবে দেখিয়েছিলেন এবং এটি তার মডেল ট্রেনে একটি ছোট ফ্লাইহুইল স্থাপন করে এবং এটিকে একটি বৈদ্যুতিক মোটরের সাথে লাগিয়ে পরীক্ষা করেছিলেন। প্রাথমিকভাবে এই কাজটা করেছিল এবং যে কোনো সময় ট্রেনটি পড়ে যেতে শুরু করলে ডিস্কটি অগ্রসর হবে এবং ট্রেনটিকে সোজা রাখবে। সমস্যাটি ছিল, যখন ট্রেনটি বাঁক নেয় তখন গাড়িটি তার সাথে ঘুরতে পারে না, কারণ এটি মধ্যকোষে তার অবস্থান বজায় রাখার চেষ্টা করে। ট্রেনের দৃষ্টিকোণ থেকে গাড়িটি এগিয়ে যাচ্ছিল, যার ফলে ট্রেনটি কাত হয়ে ট্র্যাক থেকে পড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য বেনান ট্রেনে আরও একটি গাইরো লাগান এবং এটিকে বিপরীত দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। দুটি গাইরো একটি গিয়ারের সাথে সংযুক্ত ছিল, যাতে একটি গাইরো অগ্রসর হলে অন্যটি ঠিক বিপরীত দিকে অগ্রসর হয়। যখন ট্রেনটি একটি কোণে মোড় নেয় তখন একইভাবে মুখোমুখি হতে চেয়েছিল, কিন্তু এটি অসম্ভব ছিল এবং তাই উভয় গাইরোকে ট্রেনের সাথে ঘোরাতে বাধ্য করা হয়েছিল। সমস্যা সমাধানের সাথে সাথে তিনি পূর্ণ আকারে প্রোটোটাইপে কাজ শুরু করেছিলেন, যা তিনি প্রকৃত যাত্রীদের সাথে পরীক্ষা করেন। এটি ছিল 12 মিটার দীর্ঘ 22 টন ওজনের ট্রেনের সাথে দুইটি বিশাল গাইরো 3.5 RPM-এ ঘুরছে। কিন্তু এখানে আরও একটি সমস্যা দেখা দেয়। এখন যেহেতু কিছু ওজন জড়িত ছিল, তাই গাইরোগুলি কেবল তাদের নিজস্ব ঘূর্ণনের বিরুদ্ধেই লড়াই করছিল না, মধ্যকোষের শক্তি ট্রেনটিকে টেনে থামানোর চেষ্টা করছিল। বেনানের ছোট মডেলে এই সমস্যাটি কাটিয়ে ওঠা অনেক সহজ ছিল, কিন্তু 22 টনের ওজনের ট্রেনটিকে চালানোর জন্য গাইরোগুলিকে আরও বেশি শক্তিশালী করতে হয়েছিল। বেনানের এই মোনোরেল নিজেকে পুরোপুরি ভারসাম্য বজায় রাখার জন্য এটিকে তার নিজের ওজন কাটিয়ে উঠতে হবে, যার সাহায্যে ট্রেনটি ক্রমাগতভাবে চলতে পারবে। এটি যখন কোনো একদিকে ঝুঁকে পড়ে তখন ট্রেনটি মধ্যকোষ শক্তির কারণে ট্রেনটি সামনের দিকে যেতে পারে না। ট্রেনটিকে স্থিতিশীল রাখার জন্য প্রাকৃতিক অগ্রগতি যথেষ্ট শক্তিশালী ছিল না, তাই বেনান একটি নতুন সমাধান করার চেষ্টা করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এইসবের চাবিকাঠি হলো গাইরোর অগ্রগতির নিয়ন্ত্রণ। তারা প্রসেস করার মাধ্যমে সাধারণ একটি শক্তিশালী বল প্রয়োগ করে তিনি একটি পেট্রোল ইঞ্জিনের সাথে গাইরোকে হুক আপ করেন এবং ঘর্ষণ কমানোর জন্য ভ্যাকুয়াম সিলিন্ডারযুক্ত ক্যাসিংয়ের সাথে তাদের আবদ্ধ করেন। এমনকি বিদ্যুৎ ফুরিয়ে গেলেও ট্রেনটি পড়ে যাওয়ার আগে গাইরোগুলো 30 মিনিট পর্যন্ত ঘুরতে থাকবে। তিনি গাইরোগুলিকে একটি একক ডিম্বেলের উপর স্থাপন করেছিলেন এবং ট্রেনের চ্যাসিসের সাথে যুক্ত দুটি গাইড প্লেটের মধ্যে সেট করেন। ট্রেনটি স্টার্ট করার সাথে সাথেই অক্ষরগুলি প্লেটের একটির সাথে আরেকটি যোগাযোগ করে এবং ঘর্ষণের ফলে সেগুলি মাটিতে চাকার মতন গড়িয়ে যাবে। এর ফলে গাইরোগুলি আগের ডিজাইনের তুলনায় অনেক দ্রুত এগিয়ে যাবে, যা পুরোপুরি ট্রেনটিকে ভারসাম্য করতে রক্ষা করবে। কিন্তু এখানেও একটি সমস্যা দেখা দেয়। কম্পনের কারণে গাইড প্লেটে গাইরোগুলি বাউন্স করত, আর এই বাউন্স করার কারণে গাইরো প্রপারলি বল দিতে পারতো না। বেনান এই সমস্যার জন্য বেটার একটা সমাধান নিয়ে আসেন। তিনি গাইরোগুলিকে ট্রেনের চ্যাসিসের সাথে স্থির করেছিলেন, যাতে তারা ট্রেনের সাথে ঘুরতে পারে। ট্রেন স্টার্ট দেওয়ার সাথে সাথে গাইরোগুলি তাদের স্বাভাবিক কাজ শুরু করে এবং স্বাভাবিকভাবেই ট্রেন এগিয়ে যেতে শুরু করে। ডান দিকের গাইরোতে অ্যাক্সেলটি সরাসরি একটি মেকানিজমের সাথে যুক্ত ছিল, যা একটি ভ্যাকুয়াম রডকে নিয়ন্ত্রণ করত। এই রডটি একটি লিভার এবং দুইটি ভালভের সাথে যুক্ত ছিল। এই সংকুচিত বায়ু দুইটি পাইপকে অনুসরণ করে
যা জাইরোস্কোপের কেন্দ্রের মধ্যে দিয়ে চলমান একটি বড় টিউবের উভয় প্রান্তে প্রবেশ করে। এই টিউবের ভিতরে একটি গিয়ার র্যাক ছিল, যা দুইটি গাইরোর মাঝখানে স্থাপন করা হয়েছিল এবং সেগুলিকে ঘোরানোর জন্য সামনে পেছনে করা যেত। ট্রেনটি কাত হলে গাইরোস এগিয়ে যাবে এবং চতুর অ্যাক্সিলেটর আর্মটি ভালভগুলিকে সক্রিয় করবে। একটি ভালভ বন্ধ করে সংকুচিত বায়ু তারপর একটি পাইপের মধ্য দিয়ে টিউবের এক প্রান্তে প্রভাবিত হয়। এটির কারণে চাপ বাড়বে এবং গিয়ার র্যাককে ঠেলে রাখবে এবং ট্রেনটি ভারসাম্যে ফিরে আসা পর্যন্ত গাইরোকে বিপরীত দিকে যেতে বাধা দিবে। এইসব এত দ্রুত ঘটে যে ট্রেনটি ভারসাম্যহীন হওয়ার আগেই গাইরোগুলো কাজ করা শুরু করে। এখানে মূল বিষয় হলো সংকুচিত বায়ু একটি বায়ু সংক্রান্ত সিস্টেম হিসেবে কাজ করে, যা ছোট বলকে অনেক বড় বলে তৈরি করে। সংকুচিত বাতাসের বল টিউবের মাধ্যমে সমানভাবে পাঠানো হয়। একবার এটিকে বড় পিস্টনে পৌঁছালে একই বল একটি বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাই এই পিস্টনটি এতে রাখা জাইরোস্কোপের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে সরাতে হয়। এই জিনিয়াস সিস্টেমটি ট্রেনের টিপিং শক্তিকে ধরে নিয়েছিল, তাই একটি ট্রেন তৈরি করতে এটিকে নিজের বিরুদ্ধে গুণ করত, যেটি সর্বদা সমান থাকতে চায়। তার ট্রেনটি এত বেশি শক্তিশালী ছিল যে প্রতিটি যাত্রী এক পাশে দাঁড়ালেও ট্রেনটি পুরোপুরি ভারসাম্যপূর্ণ থাকত। তার প্রোটোটাইপটি একটি বিশাল সাফল্য ছিল এবং সেই সময়ে এটি ভবিষ্যতে ভালো কিছু করবে বলে মনে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বিনিয়োগকারীরা এই ডিজাইনকে বিশ্বাস করতে পারেনি। 2 লেনের ট্রেনগুলি সেই সময় ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত ছিল এবং প্রতিটি ট্রেনের জন্য একটি জাইরোস্কোপের প্রয়োজন হবে। তাই এই প্রকল্পটিকে সেখানেই শেষ করা হয়েছে। এইসব অবিশ্বাস্য উদ্ভাবন উন্মোচন করা এবং তাদের সৃষ্টির পেছনে কাজ করা মানুষগুলি সত্যি প্রশংসার দাবি রাখে।